আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই ইকিগাই, আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য। আজ চতুর্থ অধ্যায়, ফ্লোর এর সন্ধানে। নিজেকে আরো বিকশিত করে তোলার জন্য কিভাবে কাজের ও নিজের খালি সময়ের ব্যবহার করবেন, চলুন শুরু করি। আশা করছি পুরো অডিওটির সাথেই থাকবেন। আমার সর্বদা যা করি তেমনভাবেই গড়ে উঠি, তাই উৎকৃষ্ট তাকে কোনো কাজে বলা যায় না, সেটা হলো আমাদের অভ্যাস। হাওয়ায় গা ভাসিয়ে দেয়া। মনে করুন আপনি নিজের সবচেয়ে পছন্দের জায়গায় স্কেটিং করছেন। আপনার চারদিক দিয়ে সাদা বালির মতো বরফ উড়ে বেড়াচ্ছে, চারপাশে যেন আনন্দের বৃষ্টি হচ্ছে। আপনি খুবই খুশিতে আছেন। আপনার সম্পূর্ণ ধ্যান রয়েছে স্কেটিংয়ের দিকে। কোনো সময়ে কীভাবে চলতে হবে তা আপনি খুব ভালোভাবেই জানেন, তা না অতীত না ভবিষ্যৎ। সেখানে শুধুমাত্র বর্তমানের অস্তিত্ব আছে। চারপাশের পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলছে। আপনি নিজে স্কেটিং নিয়ে এতটাই ব্যস্ত যে আর কোনো দিকে আপনার ধ্যান নেই। নিজের সচেতনতা, স্কেটিং ও আপনি আর তিনটি পৃথক বিষয় না থেকে এক হয়ে গিয়েছে। আপনি একটা কাজের মধ্যে ডুবে গেছেন, আপনার মাথায় আর কোনো খেয়াল নেই। ট্রের জন্য আপনার কোনো কষ্ট নেই। সেই সময় আপনার ভেতরে অহংকার গায়েব হয়ে যায়। আপনি নিজেই ওই ক্রিয়ার অঙ্গ হয়ে ওঠেন। গাড়ি চালানোর সময় অনেক মানুষের এমন অভিজ্ঞতা হয়, কেউ প্রকৃতির কোলে গিয়ে আত্মহারা হয়ে যায়, তো কেউ পাহাড়ে ওঠার সময় নিজেকে হারিয়ে ফেলে, কেউ আঁকার সময় আঁকার মধ্যে, তো কেউ গান গাওয়ার সময় গানের মধ্যে ডুবে যান। তারা তখন কাজের সাথে একাত্ম হয়ে যান। বি ওয়াটার মাই ফ্রেন্ড, এই পংক্তির মধ্যে দিয়ে ব্রুসলি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমাদের মধ্যে প্রত্যেকেই কখনো না কখনো এই একাত্ম হয়ে যাওয়ার অভিজ্ঞতা লাভ করছেন। যখন আমরা নিজের পছন্দের কাজ করি তখন আমাদের মধ্যে ইন্দ্র বা সময়ের কোনো বোধ কাজ করে না। কিছু মানুষের খাবার বানাতে এতটাই পছন্দ যে কয়েক ঘন্টা কোথা থেকে কেটে যায় তা তারা পর্যন্ত বুঝতে পারে না। কোনো মানুষ বই পড়তে এতটাই ভালোবাসে যে বই পড়ার সময় কখন তারা সেই বইয়ের মধ্যে ডুবে জগৎ সংসারকে ভুলে যায় তা নিজেরাও টের পায় না। আমরা যখন পুকুরে স্নান করতে যাই বা আমরা যখন সমুদ্রে গিয়ে মেতে উঠি, পরের দিন গা ব্যথা হওয়ার সময় আমরা বুঝতে পারি কতক্ষণ আমরা সমুদ্রে ঝাঁপিয়েছিলাম। কিন্তু যখন আমরা নিজেদের অপছন্দের কোনো কাজে হাত দিই তখন যেন সময় আর কাটতেই চায় না। বারংবার ঘড়ির দিকে চোখ চলে যায়। আমাদের কাজ বা সময় কোনটাতেই যেন আর এগোতে চায় না। এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন খুবই মজা করে বলতেন, আপনি যদি গ্যাসের উপর হাত রাখেন তাহলে 1 মিনিট ও 1 ঘন্টা সমান হয়ে দাঁড়াবে। অন্যদিকে আপনি যদি কোনো সুন্দরী মেয়ের হাত ধরে বসে থাকেন তাহলে 1 ঘন্টাকে 1 মুহূর্ত বলে মনে হবে। এটাই বাস্তব। এই ক্ষেত্রে যে বিষয়টা বোঝা জরুরি তা হলো আপনার কাছে যে আনন্দদায়ক অন্যের কাছে তা কষ্টের কারণ হতে পারে। এমন কোনো কাজ আছে যা আপনার সবচেয়ে ভালোবাসেন, যা করার সময় আপনি সময়ের কথা মাথা দিয়ে আনেন না? সব সমস্যা ভুলে আপনি সেই কাজে ডুবে যেতে পারেন। এই প্রশ্নের উত্তর খোঁজাই হলো ইকিগাই এর খোঁজ। ফ্লোর এর শক্তি। মনোবৈজ্ঞানিক সিক্সিকোজেন মিহেলের মনে প্রশ্ন উঠেছিল আর তিনি সেই উত্তর খুঁজে বার করার চেষ্টা করেন। কোনো কাজের সাথে একান্ন হয়ে যাওয়া, সেই কাজ করার সময় জগৎ সংসারে ভুলে যাওয়াকেই তিনি ফ্লো বলছেন। তার মতে ফ্লো বোঝায় সেই সময় আমরা আনন্দিত, উৎসাহিত এবং সৃজনশীল জীবন অতিবাহিত করছি, আর মন প্রাণ দিয়ে সেই কাজ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। ইকিগাইকে জানার যেমন কোনো সূত্র হয় না, তেমনি এই ফ্লোরতে যাওয়ারই কোনো বিধি নেই। ওই অবস্থাতেই পৌঁছানোর জন্য বা তা ধরে রাখার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়। সেই অভিজ্ঞতা প্রাপ্ত করার জন্য আমাদের নিজেদের কাজের মধ্যে এতটাই ব্যস্ত রাখতে হবে যাতে আমরা সহজে সেই অভিজ্ঞতা প্রাপ্ত করতে পারি। আপনি যদি চকলেট, টিভি, ড্রাগস বা মদের জগতে নিজেকে ডুবিয়ে দেন তাহলে ক্ষণিকের আনন্দ তো পাবেন, কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। সিসি ক্লাউজেন মিহিলি ফ্লো দ্য সাইকোলজি অফ অপটিমাল এক্সপিরিয়েন্স পুস্তকে ফ্লো সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, এই সময় মানুষ নিজের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তার চারপাশে কি ঘটেছে সেদিকে তার ধ্যান পর্যন্ত থাকে না। এই কাজই তার কাছে প্রেরণার উৎস হয়ে ওঠে। সেই কাজেই
জন্য সে কতটা লাভবান হতে পারে সেদিকেও তার ধ্যান থাকে না। সে শুধু আনন্দের সাথে নিজের কাজ করে যায়। ওই আনন্দ পাওয়ার জন্য সে চূড়ান্ত সীমায়ও যেতে পারে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত শুধুমাত্র তারাই এই অবস্থার আনন্দ ভোগ করেন, কিন্তু তা নয়। বহু অ্যাথলেটস, খেলোয়াড়, দাবাড়ু, এমনকি বহু ইঞ্জিনিয়ারও এমন অবস্থার মধ্যে দিয়ে নিজের জীবনের অনেকটা সময় অতিবাহিত করে থাকেন। সিসি ক্লজি মিহেল মনে করেন দাবাড়ু দ্য চাল দেওয়ার সময়, গণিতজ্ঞ গণিতের সূত্র খোঁজার সময় বা ডাক্তার অপারেশন করার সময় এই অবস্থার মধ্যে থাকেন। মনোবিজ্ঞানের অধ্যাপক সিসি ক্লজে মিহেল এই ফ্লো নিয়ে বহু গবেষণা করার পর এই সিদ্ধান্ত নেন যে প্রতিটা মানুষের জন্যই এই ফ্লো সমানভাবে কাজ করে। এটা কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না। বয়স, সংস্কৃতি বা বিশ্বের কোনো প্রান্তের মানুষ, সে তা দিয়েই কিছুই আসে যায় না। নিউ ইয়র্ক বা ওকিনাওয়া যে কোনো প্রান্তের মানুষই এই অবস্থার মধ্যে দিয়ে যেতে পারেন। এই অবস্থার মধ্যে দিয়ে গেলে কি পরিমাণ পাওয়া যেতে পারে, কি পরিণাম পাওয়া যেতে পারে। আমরা যখন ফ্লোর অবস্থা থাকি তখন আমরা সম্পূর্ণরূপে সেই কাজের মধ্যে ডুবে যাই। সে সময় আমাদের মনে অন্য কোনো বিচার থাকে না। কিন্তু যখন আমরা ফ্লোর এর মধ্যে থাকি না, তখন আমরা হাত দিয়ে এই কাজ করি আর মাথায় দিয়ে অন্য কিছু ভাবতে ব্যস্ত থাকি। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় যদি আপনার মনে হয় আপনার একাগ্রতার শক্তি বারংবার ভঙ্গ হচ্ছে, তাহলে নিম্নে যে উপায়গুলি দেওয়া আছে তা পড়ুন। তাতে করে নিজেকে ফ্লোতে নিয়ে আসতে খুবই সুবিধা হবে। ফ্লোর জন্য এই 7টি বিষয় মাথায় রাখুন। ওভেন সাফর ডেপিউল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে ফ্লোতে আসার জন্য নিম্নে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলি মন দিয়ে পড়াটা খুবই জরুরি। 1. কি করতে চান সেটা জানাটা খুবই জরুরি। কিভাবে করতে হবে সেটাও জানতে হবে। 3. সেই কাজ আপনি কিভাবে আরও ভালো করতে পারেন সেটাও জানতে হবে। 4. আপনি কোথায় পৌঁছাতে চান সেটাও জানতে হবে, অর্থাৎ কাজের দিকটা জানা খুবই জরুরি। 5. আপনার সামনে কোনো প্রতিবন্ধকতা অপেক্ষা করছে জানতে হবে, তাও আপনার মধ্যে কোনো গুণ থাকতে হবে তা জেনে নিন। 7. মন কখনোই বিচলিত করবেন না। উপায় 1. কঠিন কাজে সন্ধান করুন, কিন্তু অতিরিক্ত কঠিন কাজে হাত দেবেন না। স্কাফারের কার্যপ্রণালী বলছে এমন কাজ খুঁজুন যা করতে আপনাকে সামান্যতম সমস্যায় পড়তে হতে পারে, অর্থাৎ তা যেন আপনার আরামের গণ্ডির বাইরে হয়। প্রতিটা কাজের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, আর সেই নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের সেই কাজ করতে হয়। ঠিক সেই রকম যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের মধ্যে কোনো না কোনো গুণ থাকাটা খুবই জরুরি। আমরা যে কাজ করছি তা করার জন্য যদি কম গুণের আবশ্যকতা হয়, তাহলে সেই কাজ করতে আমাদের নিরস লাগে, সেই কাজ করতে কোনো মজাও লাগে না। অন্যদিকে কোনো কাজ যদি আমাদের ক্ষমতার বাইরে হয়, সেই কাজের জন্য যতটা গুণ বা কুশলতার প্রয়োজন তা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেই কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়। তাতে করে দ্বিগুণ ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে তো সেই কাজ হয় না, আর তার ফলে যে নিরাশা জন্ম হয় তাতে করে নতুন কাজ করার প্রেরণাও হারিয়ে যায়। এই দুইয়ের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করাটা খুবই জরুরি। তাই নিজের ক্ষমতার বাইরে গিয়ে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। এতে করে আমরা প্রেরণা পাবো এবং সর্বদা প্রতিবন্ধকতা আনন্দ উপভোগ করতে পারব। সে কারণেই অনেস্ট গেমিং গব বলেন, আমি সর্বদা নিজের ক্ষমতার থেকেও ভালো লিখি। কাজ করার সময় আমাদের সর্বদা বহু ঝড়ঝাপটার মুখোমুখি দাঁড়াতে হয়, তাতে করে আমরা শক্তি সঞ্চয় করতে পারি। বাউন্টেন টু রাসেল এই বিষয়ে বলতে গিয়ে বলছেন, আপনি যদি খুবই বেশি একাগ্রতার সাথে কাজ করতে চান তাহলে নিজের ক্ষমতার থেকে একটু কঠিন কাজ খুঁজে নিন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে পরবর্তী কাজের সময় নতুন কোনো সফটওয়্যার শিখুন। আপনি যদি প্রোগ্রামার হন তাহলে নতুন ল্যাঙ্গুয়েজ শিখুন। যদি নৃত্যশিল্পী হন তাহলে পরবর্তী নাচে এমন কোনো স্টেপ করার চেষ্টা করুন যা আপনি করতে পারেন না বা যা আপনি কখনো করেননি। প্রতিবার কাজ করার সময় সেই কাজের সাথে এমন কিছু সংযুক্ত করার চেষ্টা করুন যা আপনার আরামকে গণ্ডিকে ছিন্ন করে দেয়। পড়ার মতো ছোট কাজের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম পালন করাটা খুবই জরুরি। তার জন্য আপনার ভেতরে অবশ্যই কিছু গুণ থাকতে হবে। যেমন ধরুন, আমরা কোয়ান্টাম মেকানিক্স ফর স্পেশাল ফিজিক্স এর বিষয়ে পড়ছি, অথচ আমরা পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু জানি না। এরকম অবস্থায় একটু বাদে আপনি বা
আমি বইটা বন্ধ করে রেখে দেব, বা ধরুন আপনি এমন কোনো বই পড়ছেন যে বিষয়ে আপনি সব কিছু জানেন, তাহলেও আপনি সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে রেখে দেবেন। এর বিপরীতে যদি আপনারা নিজেদের রুচি ও ক্ষমতা অনুসারে বই পড়ি, তাহলে সেই বই পড়তে আমাদের ভালো লাগবে, আমাদের বুদ্ধি খানিকটা রসদ লাভ করবে, সেই সাথে আমরা ফ্লোতে চলতে শুরু করব। এই আনন্দ আর ফ্লোয় আমাদের বলে দেয় আমরা সঠিক পথ চলছি আর নিজেই একিকাই অনুসারে কাজ করছি। সুবিধাজনক অলস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্লো, ক্ষমতার অতিরিক্ত চিন্তা। উপায় 2, স্পষ্ট ও সঠিক লক্ষ্য প্রস্তুত করুন। যে খেলা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যেমন ভিডিও গেমস, লুডো প্রভৃতি, বা মাঠে গিয়ে যে খেলা খেলতে হয়, তাতে ফ্লোতে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সবচেয়ে বড় কারণ হলো এই খেলাগুলির পেছনে উদ্দেশ্যটা খুবই পরিষ্কার থাকে। খেলার নিয়ম অনুসারে আপনি যাকে শত্রু বলে বেছে নিয়েছেন তাকে হারানোটাই আপনার সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে ওঠে। সেই সাথে আপনার যত রেকর্ড আছে তা ভঙ্গ করাও আপনার লক্ষ্যে পরিণত হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এই সমস্ত খেলার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা যতটা স্পষ্ট হয়, জীবনের বাকি কাজের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয় না। বস্টন কনসালটেন্ট গ্রুপ একটা গবেষণা করার সময় তাদের কর্মচারীদের বসদের বিরুদ্ধে অভিযোগ লিখতে বলে। এর থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বেশিরভাগ কর্মচারীদের একটাই অভিযোগ, আর তা হলো আমাদের বস দলগুলোকে মেশিনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে অবগত করায় না, যার জন্য আমার কি করব সেটাই ঠিকমতো বুঝে উঠতে পারি না। কোম্পানির বেশ কিছু সংখ্যক উচ্চ তলার লোকেরা প্ল্যানিং করে স্ট্র্যাটেজি বানায়, আর তার সাথে সম্পর্কিত আরও অনেক কাজ আটকে থাকে। তাদের কাছে কোনো স্পষ্ট বা পাকাভুক্ত লক্ষ্য থাকে না। আমরা নকশা হাতে নিয়ে সমুদ্র যাত্রা শুরু করছি, কিন্তু কোথায় যাব সেটাই জানি না। এই বিষয়টা অনেক সেই রকম। নকশার থেকেও কম্পাস অনেক বেশি জরুরি, যার সাহায্যে আমরা সঠিক দিক নির্ণয় করতে পারি। MIT মিডিয়া ল্যাবের ডাইরেক্টর জয় ইটো সর্বদা বলেন যে নকশা চেয়ে কম্পাস অনেক বেশি প্রয়োজনীয়। তার মতে অনিশ্চয়তার ভরা এই পৃথিবীতে ক্যাম্পাসই আমাদের সাহায্য করতে পারে। জেফ হাবে তার লেখা বইতে বলেছেন, আপনার কাছে যদি নকশা থাকে তাহলে তা অবশ্যই আপনাকে একটা রোমাঞ্চকর স্থানে নিয়ে যাবে, কিন্তু যদি সময় সেখানে যাওয়াটা অনর্থক হয়ে দাঁড়ায়, বাজে খরচ ছাড়া আর কিছুই হয় না। কিন্তু যদি আপনার কাছে কম্পাস থাকে তাহলে আপনি সঠিক স্থানে যেতে পারবেন। এর অর্থ এই নয় যে লক্ষ্য স্থির করার সাথে সাথে আপনি সঠিক পথে চলতে পারবেন। এর অর্থ হলো আপনাকে একটা ঠিক করতে হবে যে আপনি কোথায় যেতে চান, তবে আপনাকে সেই কম্পাস যতটা সম্ভব কম সময়ে সঠিক স্থানে পৌঁছতে সাহায্য করবে। যে কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো সৃজনশীল কাজে করার সময় এটা জানাটা জরুরি হয়ে ওঠে যে সেই কাজের থেকে আমরা কি পরিমাণ পেতে পারি। তাই যে কোনো কাজ হাত দেওয়ার আগে আমরা তার থেকে কি পেতে চাই সেটা দেখে নেওয়াটা জরুরি হয়ে যায়। নিম্নে দেওয়া প্রশ্নগুলি আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি। আজ সারাদিনে আমি কি পেতে চাই? পরের মাসে যে আর্টিকেল প্রকাশিত হবে তার জন্য আমি আজ কত শব্দ লিখেছি? এই মুহূর্তে আমার দলের লক্ষ্য কি? যদি এই সপ্তাহের মধ্যে আমাকে এই কাজ শেষ করতে হয় তাহলে কেমন গতিতে আমাকে কাজ করতে হবে? ফ্লো খুঁজে পাওয়ার জন্য কাজ শুরু করার আগে লক্ষ্য স্পষ্ট থাকাটা জরুরি। কাজ শুরু করার পর নিজেকে সেই কাজের হাতে চেপে দেওয়াটাও ঠিক ততটাই জরুরি। যাত্রা শুরু করার আগে নিজের লক্ষ্যের দিকে ধ্যান দিন, কিন্তু তার জব করতে থাকার কোনো মানে নেই বা তার কোনো জন্য বাকি সবকিছু ভুলে যাবেন, সেটাও কোনো কাজের কথা নয়। যখন কোনো খেলোয়াড় অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়ার জন্য খেলেন তখন তার মনে 24 ঘন্টা সেই গোল্ড মেডেলের ঝুলবে, সেটাই স্বাভাবিক। এই মডেল কতটা আকর্ষণীয় হতে পারে তার বিচার তো মনে আসবেই, কিন্তু সেই সমস্ত বিচার এক কোণে সরিয়ে রেখে বর্তমানকে নিয়ে বাঁচতে হয় তাকে। যদি প্রতিযোগিতার সময় তিনি ভাবেন মেডেল পাওয়ার সময় কেমন লাগবে, সংবাদপত্রে তার কেমন ছবি ছাপা হবে বা আমার কেমন লাগবে, বন্ধুরা কি বলবে, তাহলে প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই তার হাতের বাইরে চলে যাবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিচারগুলি তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। লেখকের সাথেও অনেক সময় এমন ঘটনা ঘটে। ধরুন কোনো লেখিকা কাদম্বরী লিখতে চান এবং তিনি জানেন যে 3 মাসের মধ্যে তাকে কাদম্বরী শেষ করতে হবে। তার কাছে তার লক্ষ্য খুবই স্পষ্ট। রোজ সকাল ঘুম থেকে ওঠার পর তিনি ঠিক করে নেন আজ তাকে কত পৃষ্ঠা লিখতে হবে, কিন্তু খানিক বাদে তিনি নিজের লক্ষ্যের কথা ভুলে যান ও
বাড়ির কাজে মন দেন বা খবরের কাগজ পড়তে শুরু করেন। এদিকে এই করতে করতে সন্ধ্যা হয়ে যায়, অথচ কোনো কাজই ঠিকমতো হয় না। তাতে করে তিনি ক্ষুব্ধ হয়ে যান। তখন তিনি মনে করেন, ঠিক করে নেন কাল সকাল থেকেই জোর কদমে শুরু করতে হবে। কিন্তু পরের দিন সকালে পুনরায় তাকে নিজেকে অন্য কোনো কাজে জড়িয়ে ফেলেন ও সময় নষ্ট করতে শুরু করেন। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পরেও মাস কেটে যায়, কিন্তু ওই লেখিকার কাগজে কিছুই লেখা হয় না। আপনার যদি কাজ জমিয়ে রাখার স্বভাব থাকে তাহলে সবার আগে হাতে কাগজ কলম নিয়ে নিন ও প্রথম শব্দটা লিখে ফেলুন, তারপর দ্বিতীয় শব্দ, তারপর ধীরে ধীরে তৃতীয়, চতুর্থ লিখতে শুরু করুন। এইভাবে একটা শব্দ করে লিখতে লিখতে থাকলে ধীরে ধীরে আপনার কাছে একিকায় স্পষ্ট হয়ে উঠবে। আপনি যদি একবার শুরু করে দেন, যদি ছোট ছোট পায়ে এগোতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা আপনার থেকে দূরে সরে যাবে। তারপর আপনি ফ্লোতে প্রাপ্ত করবেন। আলবার্ট আইনস্টাইন বলতেন, যারা আনন্দে কাজ করতে জানে তারা বর্তমানের মধ্যেই এত আনন্দ পেয়ে যায় যে ভবিষ্যৎ নিয়ে তাকে ভাবেই না। অস্পষ্ট লক্ষ্য, আপনি কি করবেন বা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা স্পষ্ট না হলে কোনো কাজে সফলতা পাবেন না। মানসিক ব্লক, স্পষ্ট কার্য পরিকল্পনা সহ ফ্লপ অ্যান্ড ফ্লপ। পরিকল্পনা ছাড়া লক্ষ্যের পেছনে ঘোরা, কোনো রকম পরিকল্পনা ছাড়া কোনো কাজে করার মানে ফ্লো ছাড়া এদিক সেদিক ঘুরে বেড়ানো। এটা হচ্ছে এক ধরনের মানসিক ব্লক বা মানসিক বাধা, যা আপনার পরিকল্পনা ছাড়াই কাজ করা। উপায় 3, একটাই লক্ষ্যের দিকে ধ্যান কেন্দ্রীভূত করুন। আজকের যুগ প্রগতির যুগ, টেকনিকের যুগ, কিন্তু এই টেকনিকের যুগে বেশ কিছু সমস্যা আমাদের পিছু ছাড়ে না। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আধুনিক টেকনিকের বশবর্তী হয়ে আমাদের মন প্রায় সময়তে বিস্তৃত থাকে, যে কারণে আমরা কোনো একটা জিনিস ধরে রাখতে পারি না, সেই দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি না। ইমেইল লেখার সময় ইউটিউব ভিডিওতে কি দেখেছে সেদিকে চোখ চলে যায়। হঠাৎ মোবাইলে কোনো মেসেজের নোটিফিকেশনের আওয়াজ কানে আসে, আমরা ব্যস্ত হয়ে যাই চ্যাটিং করতে। তারপর সেই কাজ সেরে কম্পিউটার মন দিতেই ফেসবুকের নোটিফিকেশন দেখি ও সেই জগতে হারিয়ে যাই। এসব কাজে ব্যস্ত হয়ে থাকা কোথা থেকে 30 মিনিট চলে যায় তা বুঝতেই পারি না, অথচ আমাদের সেই অলস কাজই ইমেল সেখানেই আটকে থেকে যায়। ভারতীয় লোকেরা প্রায় সময়তে খাওয়ার সময় টিভি খুলে বসে যায়, তাতে করে খাওয়া শেষ হওয়ার পরেও তরকারির স্বাদ কেমন ছিল তা বুঝেই উঠতে পারে না। অনেকে মনে করেন একসাথে যদি একটার বেশি কাজ করা যায় তাহলে অনেকটা সময় বাঁচে, কিন্তু সম্প্রতি একটা প্রমাণ হয়ে গেছে যে এর পরিণাম সম্পূর্ণ উল্টো হয়। যারা মনে করেন একসাথে একাধিক কাজ করার বিষয়ে তাদের জুড়ি মেলা ভার, তাদের কার্যক্ষমতা কিন্তু আসলে অন্যদের তুলনায় কম হয়। একসাথে একাধিক বিষয় আপনার মস্তিষ্কে প্রবেশ করে, কিন্তু সে খুবই সামান্য বিষয়ের উপর কাজ করতে পারে। যারা বলেন তার একসাথে একাধিক কাজ করতে সক্ষম, তার আসলে একটা কাজ থেকে বের আর একটা কাজে লাভ দেয়া ছাড়া কিছুই আর হয় না। আমরা কম্পিউটার নই, এত দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজ যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। দ্রুততার সাথে একের পর এক কাজ করা বাঁধানো চক্করে আমাদের শেষ পর্যন্ত কোনো কাজের ঠিকমতো করে হয়ে উঠতে পারি না। সেই সাথে আমাদের শান্তি ও সময় দুটোর অপচয় ঘটে। ফ্লোতে পাওয়ার জন্য আমাদের একটাই কাজের প্রতি একাগ্রতা রেখে চলতে হবে, সেটাই খুবই জরুরি। সিনিসকে জেন মিহেলি মনে করেন একাগ্রতার সাথে যে কোনো কাজ করার জন্য আমাদের দুটি বিষয়ের দিকে বেশি ধ্যান দেওয়াটা খুবই জরুরি। 1, কাজের জন্য সুন্দর একটা পরিবেশ। 2, আমরা যে কাজ করছি তার জন্য মনে আত্মবিশ্বাস থাকতে হবে। টেকনোলজি যে মানুষের জীবনে বিপ্লব এনেছে তাতে কোনো সন্দেহ নেই। যতক্ষণ তা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে ততক্ষণ তার শক্তি অভাবনীয়, কিন্তু যখন তা আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন তা কষ্টদায়ক হয়ে ওঠে। ধরে নিন আপনি কোথাও কোনো বিষয়ে কিছু তথ্য একত্রিত করতে চান। আপনি সম্পূর্ণ প্রস্তুতির সাথে কম্পিউটারের সামনে বসে যান তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কখন নিজের প্রয়োজনের কথা ভুলে অন্য জগতে চলে যাবেন নিজেও বুঝতে পারবেন না। নেটের জালে জড়িয়ে সময় ব্যর্থ নষ্ট করা ছাড়া কিছুই হবে না। অর্থাৎ যে টেকনোলজি আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারত সেটাই আপনাকে লক্ষ্যের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আজ একটা কথা প্রমাণিত যে যদি আমরা সর্বদা একটার থেকে আরেকটা কাজের দিকে হাত বাড়িতে থাকি তাহলে আমাদের সময় ব্যর্থ হয়, একের পর এক ভুল হয়, কোনো কিছুই আমরা সঠিকভাবে করতে পারি না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিক্লাউড হার্বার্স নার্স নিজের গবেষণা থেকে যে সিদ্ধান্ত লাভ করছেন তা হল আজকের প্রজন্ম
মাল্টিটাস্কিং এর ব্যতীতে পীড়িত। তিনি কিছু ছাত্রদের নিয়ে একটা গবেষণা করছিলেন। সেই ছাত্ররা একসাথে কয়টা কাজ করতে পারে তার উপর ভিত্তি করে তিনি তাদের কয়েকটা দলে ভাগ করে দিয়েছিলেন। যে ছাত্রদের মাল্টিটাস্কিং এর অভ্যাস ছিল তারা একসাথে কমপক্ষে 4টি কাজ করত, যার মধ্যে লেখা, বই পড়া, গান শোনা বা স্মার্টফোনে মেসেজের জবাব দেওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। কাজগুলো তো একসাথে করতই, কখনো কখনো সেই সাথে নিজেদের টুইটার অ্যাকাউন্ট চেক করে নিত। এর ভিত্তিতে তিনি ছাত্রদের 4টি দলে ভাগ করে দেন এবং তাদের কিছু কাজ করতে বলেন। তাদের স্ক্রিনে কিছু লাল ও নীল চিহ্ন দেখানো হয় আর তিনি তাদের সেগুলি শুনতে বলেন। প্রথমে সবকটা ছাত্র একদম সঠিক উত্তর দেয়। তাদের সেই কাজ করতে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু তারপর যখন লাল তীরের সংখ্যা এক রেখে নীল তীরের সংখ্যা বৃদ্ধি করা হয়, তখন যে সমস্ত ছাত্ররা মাল্টিটাস্কিংয়ে বিশেষ রাখে তাদের গুনতে অসুবিধা হয়। লাল তীরের সংখ্যা একই ছিল, শুধুমাত্র সেই গুলির স্থান বদলে দেওয়া হয়েছিল। এর কারণ হলো তারা প্রধান কাজের সাথে অন্যান্য কাজের দিকেও ধ্যান দেয় আর সেটাই তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তাদের মস্তিষ্কে সেইভাবেই প্রশিক্ষিত করা হয়েছিল। তাই যখন নীল তীরের সংখ্যা বৃদ্ধি করা হয় তখন তাদের মন বিচলিত হয়ে ওঠে। এই সময় তাদের লাল তীর অদেখা করে নীল তীরের দিকে ধ্যান দেওয়ার কথা ছিল, কিন্তু সব কাজের দিক ধ্যান দেওয়ার সময় দেওয়ার যে অভ্যাস তাদের গড়ে উঠল তাই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই সেই কাজ তাদের কঠিন বলে মনে হয়। এতে একটাই প্রধান কাজ ছিল, কিন্তু কি করবে আর কি করবে না সেটা বুঝে উঠতে পারে না তারা। মাল্টিটাস্কিং এর বিষয়ে অভ্যাস তাদের মুখ্য কাজে পথে বাধার সৃষ্টি করে। একটা গবেষণা থেকে এটা জানা গেছে যে একসাথে একাধিক কাজ করার চেষ্টায় কার্যক্ষমতা 60% এবং আইকিউ 10 পয়েন্ট কমে যায়। সুইডিশ কাউন্সেলিং ফর ওয়ার্কিং লাইফ অ্যান্ড সোশ্যাল রিসার্চ নামক একটা সংস্থা এক প্রশিক্ষণ করেছিল। তাতে 20 থেকে 24 বছর যুবকদের নিয়ে গবেষণা করা হয়। দেখা গেছে যে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের জন্য তারা কম ঘুমায়, তাদের বন্ধু সংখ্যাটাও কম। সেই সাথে তাদের ভেতরের এতটুকু বিরক্ত হওয়ার প্রবণতা খুব বেশি করে দেখা যায়। একই কাজে ধ্যান দেওয়ার লাভ, একাগ্রতার কারণে খুব শীঘ্র ফ্লো লাভ করতে পারে। কার্যক্ষমতা বেশি হয়, নির্বিচ্ছিন্নভাবে কাজ করা সম্ভব হয়। একাগ্রতা ফ্লো লাভ করা কঠিন হয়ে ওঠে। কার্যক্ষমতা 60% কম হয়, কোনো কিছু মনে রাখা কঠিন, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কাজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, মনে এমন সংখ্যায় সৃষ্টি হয়। কম হয়, কোনো রকম বিচলিত ছাড়া শান্তিভাবে কাজ করা সম্ভব। আশেপাশের লোকদের সাথে মিলেমিশে কাজ করার জন্য লোকদের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, সৃজনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এবং মাল্টিটাস্কিং করলে বেশিরভাগ সময় ফোন বা এই ধরনের যন্ত্রের মধ্যে ডুবে থাকার কারণে সমস্যা, কারণ আশেপাশের লোকেরা বিরক্ত হয়, সৃজনশীলতা কম হয়। ফ্লো ও আমাদের মধ্যে এই কারণগুলির বিরাট অসুখে পরিণত হয়েছে। এই অসুখ দূর করে জন্য আমাদের কি করতে পারি? মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধির অভ্যাস কিভাবে করা যায়, এখানে কিছু বিষয় দেয়া হলো যার সাহায্যে একাগ্রতা বৃদ্ধি ও ঐকিকের সাহায্যে ফ্লো প্রাপ্তির দিকে যাত্রা করতে পারি। শোয়ার আগে বা ঘুম থেকে ওঠার পর কোনো রকম স্ক্রিন অর্থাৎ টিভি বা মোবাইল দেখবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় নিজের মোবাইলের সুইচ বন্ধ করে দিন, শুধুমাত্র নিজের কাজের দিকে ধ্যান দিন। যদি সম্পূর্ণরূপে মোবাইল বন্ধ রাখা সম্ভব না হয় তাহলে অযাচিত নোটিফিকেশন যাতে কাজের মাঝপথে এসে বাধার সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। এতে করে আপনার একাগ্রতার পথে বাধা দেওয়া যাবে না ও আপনি নিজের আত্মীয়তার সাথেও যোগাযোগ বজায় রাখতে পারবেন। সপ্তাহে একটা দিন, শনিবার হোক বা রবিবার, টেকনোলজির উপবাস করতে শিখুন। এমন কোনো ক্যাফেতে যান যেখানে ওয়াইফাইয়ের সুবিধা থাকবে না। সারাদিন এর থেকে 2 বার নিজের ইমেইল করুন ও তার জবাব দিন। আগে থেকেই ঠিক করে নিন কোন সময় আপনি এই কাজটা করবেন আর তখনই সেটা করুন। পোমোডোরো টেকনিকের ব্যবহার করুন নিজের জন্য। পোমোডোরো বা টমেটোর মতো দেখতে কিচেন টাইমার নিয়ে আসুন। কোনো একটা সময় ক্রমাগত একটা কাজ করুন। টেকনোলজি বলে আপনি যদি 25 মিনিট ক্রমাগত কাজ করেন তাহলে 5 মিনিট বিশ্রাম নিন। 5 মিনিট কাজ করতে হলে 10 মিনিট আরামের জন্য বরাদ্দ করুন। আপনি কতটা সময় আরাম করছেন সেটা কথা নয়, কথা হলো আপনি যে সময়টা নির্ধারণ করছেন সেটা মেনে চলতে পারছেন কিনা দেখুন। নিজের পছন্দের কোনো কাজ দিয়ে শুরু করুন। মনে হবে আপনার মনে একাগ্রতা হতে পারছেন না, তা কোথাও হারিয়ে গেছে, তখন নিজের মনকে বর্তমানে নিয়ে আসার
চেষ্টা করুন। মাইন্ডফুলনেস এবং এইরকম কোনো ধ্যান পদ্ধতির সাহায্যে নিতে পারেন। হাঁটুন, সাঁতার কাটুন, এই ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। একই স্থানে কাজ করুন যাতে আপনার মন বেশি বিচলিত হতে না পারেন। আপনার বাড়িতে যদি এমন কোনো শান্ত স্থান না থাকে তাহলে লাইব্রেরি বা কোনো ক্যাফেতে গিয়ে বসতে পারেন। যতক্ষণ না মনের মতো কোনো স্থানের সন্ধান করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আদর্শ স্থানের খোঁজ চালিয়ে যান। কাজের প্রকৃতি অনুসারে তা বিভিন্ন ভাগে ভাগ করে নিন। প্রতিটা কাজের জন্য আগে থেকেই সময় ও স্থান নির্ধারণ করে নিন। মনে করুন আপনি কোনো ম্যাগাজিনের জন্য কিছু লিখবেন বলে ঠিক করছেন। তার জন্য সকালে ঘরে বসে নোটস লিখুন, দুপুরে লাইব্রেরিতে বসে আর্টিকেল লিখুন ও সন্ধ্যার সময় তার সম্পাদনার কাজ সেরে নিন। বিল জমা করা, ফোন করা ও ইমেল করার জন্য একটা সময় নির্ধারণ করে রাখুন এবং সেই সময়েতেই এই কাজ করুন। কাজের মধ্যে ফ্লোতে থাকলে কি লাভ হয়? একাগ্র মন, বর্তমান সময়ে বেঁচে থাকা, চিন্তামুক্ত জীবন। কাজ করার সময় কিভাবে সময় কেটে যায় তা বোঝা যায় না। সর্বদা মনে হয় প্রতিটা বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে। পরিকল্পনা অনুসারে আমরা এগিয়ে যাই। আমরা কোনো কাজ কেন করছি তার কল্পনা করি এবং একাগ্রতার সাথে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। আমাদের মন সমস্ত অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। অহংকার শেষ হয়। আমি এই কাজ করতে পারি বদলে আমি এই কাজ করতে পারছি এমন বোধের জন্ম হয়। মন বিচলিত থাকলে কি ক্ষতি হতে পারে? বিচলিত মন অতীত ও ভবিষ্যতের জালে জড়িয়ে পড়ে। আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা ও লোকে কি বলবে সেই চিন্তা হয়। কাজ করার সময় প্রতিটা মুহূর্তে 1 ঘন্টা সময় লাগে, যেন সময় কাটতে চায় না। কাজে অসম্পূর্ণ থেকে যায়, বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয়। কোনো রকম প্রস্তুতি ছাড়াই কাজ শুরু করা হয়। কাজ করার সময় বাধা আসে এবং কীভাবে বাধা অতিক্রম করে এড়িয়ে যাবে তা বুঝতে পারে না। সংখ্যা, চিন্তা ও আত্মবিশ্বাস কম থাকার জন্য সমস্যা বৃদ্ধি পায়। ক্লান্তিবোধের জন্ম হয়। প্রতিটি বিষয়ের মধ্যে অহংকারে এসে যায় ও নিরাশার বোধের জন্ম হয়। জাপানি ফ্লো, টাকুমিস ইঞ্জিনিয়ার, গবেষক এবং ওটোকেস। টোমোকিস অর্থাৎ শিল্পী, ইঞ্জিনিয়ার, গবেষক এবং ওটোকুস এর মধ্যে কোনো সাদৃশ্য লক্ষ্য করা যায়? এরা সকলেই ইকিগাই এর মাধ্যমে ফ্লোতে থাকার কি গুরুত্ব তা বুঝতে সক্ষম হয়েছে। কথায় আছে জাপানের লোকেরা নাকি খুবই কষ্ট সহিংসু হয়। তারা নিজেদের কাজের প্রতি সমর্পিত করে কাজের মধ্যেই ডুবে যায়। যদিও জাপানের লোকেরা বলে তারা বেশি কষ্ট করে না, তবে সামনের মানুষদের সেটার পরিবর্তে উল্টোটাই মনে হয়। তারা মুখে যাই বলুক না কেন, যে কোনো কাজে তারা যতটা মন প্রাণ ঢেলে করে যে কোনো সমস্যা থেকে যেভাবে বেরিয়ে আসে তা সত্যি প্রশংসার যোগ্য। জাপানিদের যখন ভাষা শিক্ষা শুরু হয় তখন তারা প্রথম যে শব্দটা শেখে তা হলো গংবারো। এর অর্থ হলো কাজে হাত দেওয়ার পর ক্রমাগত সেই কাজ চালিয়ে যাওয়া। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজও জাপানিরা খুবই মন প্রাণ দিয়ে চেষ্টা করে। কাজ করার সময় কাজ ছাড়া তাদের মনে আর কোনো কথাই থাকে না। অবসর গ্রহণের পরেও জাপানিদের ক্ষেত্রে গিয়ে কাজ করতে দেখা যায়। ছুটির দিনেও তারা ঘরে বসে আরাম করে না, বরং বিভিন্ন দোকানে গিয়ে কাজ করে। এমনকি সেখানকার ছাত্রদেরও ছুটির দিনে দোকানে কাজ করতে দেখা যায়। প্রত্যেকের মনে কাজের প্রতি যে আস্থা আছে তা তাদের দেখলেই বোঝা যায়। জাপানের নাহা পানঝাওয়া বা কাওয়াটাতে গেলে আপনার মনে হবে আপনি কোনো হস্তশিল্পীর ভাণ্ডারে এসে পড়ছেন। সেখানকার কোনো হস্তশিল্পের দোকান দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। টেকনোলজির ক্ষেত্রেও জাপান উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। একদিকে টেকনোলজি জাপানকে যেমন বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে গিয়েছে, অন্যদিকে তেমন হস্তশিল্পের মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে সক্ষম হয়েছে। টাকুমির শিল্প, টাওয়াতে এমন কিছু কারিগর আছে যারা হাতে জাদুর কাঠি আছে। তারা নিজেদের হাতে যেগুলি বানায় তা অন্য কারোর পক্ষে সম্ভব না। কার্যকুশলতার দিক থেকে তাদেরকে এক কথায় অসাধারণ বলা চলে। বিশেষ কিছু কাজে কিছু লোক এতটাই নিপুণ হয় যে তাদের দেখলে মনে হয় নতুন প্রজন্ম কিছুতেই তাদের সেই অবস্থান নিতে পারবে না। ট্রন টেবিলের কাটা এমন এক জিনিস যা শুধুমাত্র জাপানের মানুষেরাই বানাতে পারে। আজও ওই কাটা তৈরির জন্য যে পত্রিকায় ব্যবহার করা হয় সেই কার্যকুশলতায় খুব কম লোকের সাহায্যেই এই কাজ করা সম্ভব হয়। যখন আমরা কুমানো নামক একটা ছোট গ্রামে যাই তখন
আমাদের সাথে টাকুমিদের সাক্ষাৎ হয়। মেকআপের জন্য যে ব্রাশ ব্যবহার করা হয় তার প্রস্তুতকারক বড় ব্র্যান্ডের জন্য শুটিংয়ের উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে পৌঁছাতেই খরগোশের মতো একটা বড় প্রাণী হাতে ব্রাশ নিয়ে আমাদের স্বাগত জানায়। চারপাশে বেশ কিছু মন্দির ও বাগান ছিল, যা সেই পরিবেশকে বেশ আকর্ষণীয় করে তুলছিল। বেশ কিছু লোককে এক সারিতে বসে কাজ করতে দেখা যাচ্ছিল। আমরা প্রায় 1 ঘন্টা ধরে তাদেরকে ফটো তুলি। তারা প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কেউ ব্রাশ রং করছিল, কেউ প্রস্তুত ব্রাশগুলি গাড়িতে চলছিল। কিন্তু কাজগুলি লক্ষ্য করার পর আমরা একটা বিষয় বুঝতে পারি যে ব্রাশের সামনে যে চুলের মতো অংশ থাকে তা লাগানোর কাজ কিন্তু কেউই করছিল না। আমরা সে বিষয়ে জানার জন্য আগ্রহ দেখাই, অনেকের সাথে এ নিয়ে কথা বলি। বিভিন্ন লোককে প্রশ্ন করার পর সেই কোম্পানির এক সভাপতি আমাদের কীভাবে ওই কাজ সম্পন্ন করতে হয় তা জানাতে রাজি হন। তিনি আমাদের কারখানার বাইরে গিয়ে গাড়িতে বসতে বলেন। কিছুক্ষণ বাদে আমাদের গাড়ি একটা ছোট ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়। একটা ছোট সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়াই। আমরা ঘরের মধ্যে ঢোকার পর আমরা দেখতে পাই সেই ঘর অনেকগুলি জানালা আছে, আর সেই জানালা দিয়ে প্রকৃতির আলো প্রবেশ করছে ঘরের মধ্যে। ওই ঘরের মাঝখানে এক মহিলা এমন এক মুখোশ পরে বসেছিলেন যে আমরা শুধুমাত্র তার চোখটাই দেখতে পাচ্ছিলাম। ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারি ওই মহিলা ব্রাশের জন্য একটা করে চুল জোগাড় করছিল। তার কাছে কাশি বা সেই ধরনের কিছু যন্ত্রপাতি ছিল, সেইগুলির সাহায্যে তিনি কাজ করছিলেন। ওই চুলের কোয়ালিটি অনুসারে তিনি সেগুলির বাছছিলেন। তিনি নিজের কাজ নিয়ে এতটাই বিভোর ছিলেন যে আমাদের আসার কথাটা তিনি বুঝতে পর্যন্ত পারেননি। খুব ভালো করে দেখার পর বুঝতে পারি তিনি যে গতিতে কাজ করছিলেন তাতে করে আমাদের পক্ষে তিনি কি করছেন তা বোঝা কঠিন হয়ে উঠেছিল। কোম্পানির সভাপতি আমাদের আসার কথা তাকে জানান, এমনকি তিনি এটাও বলেন যে আমরা তার ছবি নিতে এসেছি। তখন তার চোখ দেখলেই বুঝতে পারছিলাম কথাটা শোনার পর তিনি কতটা খুশি হয়েছেন। আমরা তার মুখ দেখতে পারিনি ঠিকই, কিন্তু চোখের ভাষা তার খুশির কথা বলে দিয়েছিলাম। তার কণ্ঠস্বরেও ছিল খুশির প্রকাশ। তিনি নিজের কাজ ও দায়িত্ব সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছিল। তার হাতের গতি ক্যামেরাবন্দি করার জন্য আমাদের বেশ কিছু স্টাফ ফাস্ট শটের ব্যবহার করতে হয়েছিল। তার হাতের গতি ও যন্ত্রের ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কোম্পানির সভাপতির থেকে আমরা সেই ঘরের বিশেষত্ব সম্পর্কে জানতে পারি। কেন তাকে সেই ঘরে রাখা হয়েছিল তাও জানতে পারি। আসলে তিনি ছিলেন ওই কোম্পানির বড় একজন কারিগর। প্রতিটা ব্রাশ তার হাতেই তৈরি হতো। স্টিভ জবসের জাপান ভ্রমণ। অ্যাপলের সহ স্থাপক স্টিভ জবসের জাপান খুবই প্রিয় জায়গা। 1980 সালে তিনি একবার সোনি কোম্পানি ঘুরতে দেখতে গিয়েছিলেন। এরপর তিনি যখন অ্যাপেল গড়ে তোলেন তখন তিনি সোনি কোম্পানির বহু কার্যপ্রণালী গ্রহণ করেন। জাপানের সরল জীবনযাত্রা ও সিরামিকের তৈরি বাসনপত্র তাকে খুবই আকৃষ্ট করছিল। ইউকিও সাকুনাগা নামক শিল্পী তোয়ামাতে থাকতেন, তিনি তাকে খুবই পছন্দ করতেন। এই শিল্পীর জানা হচ্চু সেতো ইয়াকি নামক কলা সম্পর্কে খুবই কম লোকেরাই অবগত ছিলেন। জবস যখন সেখানে ছিলেন তখন তিনি সাকুনাগা সম্পর্কে জানতে পারেন। তিনি বুঝেছিলেন যে পোর্সেলেনের বাসন সম্পর্কে তিনি অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। সেখানে তিনি কাপ ডিশ সহ বেশ কয়েকটি জিনিস কেনেন। 1 সপ্তাহের মধ্যে তিনি 3 বার সেখানে যান। এই প্রেরণার সন্ধান করার জন্য জবস বেশ কয়েকবার জাপানে গিয়েছিলেন। তিনি সাকুনাগার সাথে দেখা করেন। তিনি ওই বাসন সম্পর্কে তা কীভাবে বানানো হয় তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেন। আসলে তিনি কোন পদার্থের ব্যবহার করেন সেটা জানার ইচ্ছে ছিল তার। সাকুনাগা তাকে জানান যে তিনি সাদা রঙের পোর্সেলেন ম্যাটেরিয়াল ব্যবহার করেন, তা তিনি পাহাড় থেকে খুঁজে নিয়ে আসেন। এইভাবে ম্যাটেরিয়াল খুঁজে এনে বাসন তৈরি করার মতো শিল্পী তিনি ছাড়া আর কেউ ছিলেন না। এই কথা শুনে জবস এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি ওই পাহাড় দেখার ইচ্ছা প্রকাশ করেন যেখানে সেই ম্যাটেরিয়াল পাওয়া যেত। যে পাহাড় থেকে তিনি সেই জিনিসটা নিয়ে আসতেন তা ছিল অনেক দূরে। এই কথা শুনে জবস আরও অবাক হয়ে যান। সেই পাহাড়ে যাওয়ার জন্য তাকে ট্রেনে করে 4 ঘন্টা যেতে হতো। সাকুনাগার সাথে জবসের মৃত্যুর পর দেখা হয়েছিল। তিনি বলেন যে মানুষটি এমন একটা মোবাইল কোম্পানির প্রতিষ্ঠা তিনি
যে আমার কাজের এত কত করছিলেন, সেটাই আমার কাছে সবচেয়ে সম্মানের। তিনি জানান যে জবস তার কাছে থেকে 12টা কাপের একটা সেট কিনেছিলেন, যাতে জবসের পছন্দ হয় তার জন্য সাকুনাকা 150 রকম কাপ বানিয়েছিলেন। তার মধ্যে জবসে যেটা সবচেয়ে বেশি পছন্দ ছিল তার ওই 12টা তিনি বানিয়ে দিয়েছিলেন তার জন্য। জাপানের থেকে ঘুরে যাওয়ার পর জবস জাপানের প্রেমে পড়েছিলেন, বিশেষ করে সেখানকার ইঞ্জিনিয়ার্স, বিশেষ করে ডোসানির দার্শনিক, জৈন এবং খাদ্য সংস্কৃতির অর্থাৎ শুনি অত্যাধুনিক সরলতা। এবার একটা বিষয় ভেবে দেখুন, জাপানের ইঞ্জিনিয়ার, জৈন দার্শনিক ও খাদ্য সংস্কৃতির মধ্যে কোনো সাদৃশ্য আছে কি? আর যদি থাকে তাহলে সেটা কি? এর উত্তর হল সরলতা এবং লক্ষ্য। অলসতার কারণে সেই সরলতা জন্ম হয়নি, এই সরলতা জন্ম হয়েছে আধুনিকতার থেকে। প্রত্যেক নিজের একিগাই অনুসারে মন প্রাণ দিয়ে কাজ করেন এবং তাদের এই একাগ্রতার সাথে বিকাশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। সিসিক্লো জেন মিহিলির হিসাবে আমরা যদি সর্বদা ফ্লোতে থাকতে চাই, তাহলে কোনো না কোনো প্রতিদ্বন্দ্বিতা আমার সামনে সর্বদা থাকাটা খুবই জরুরি। জিরো ড্রিমস অফ শুনি নামক সিনেমায় টাকুমির আর একটা উদাহরণ দেখানো হয়েছে। এই সিনেমায় যে উদাহরণটা দেওয়ানো হয়েছে তার সাথে আমাদের রান্নাঘরের সম্পর্ক দেখে যাচ্ছে। এই সিনেমার মুখ্য চরিত্রের নাম ছিল জিরো। টোকিওতে এক স্টেশনের কাছে তার একটা ছোট সুশির রেস্টুরেন্ট ছিল। বিগত 80 বছরে ধরে ওই রেস্টুরেন্ট জিরো ও তার ছেলে সুশি বানাতো। তারা দুজনে মিলে প্রতিদিন কাছের একটা বাজার থেকে ভালো দেখে মাছ নিয়ে আসতো। জিরোর কাছে এক ছাত্র আসতো এবং সে তার কাছে থেকে টমাগো, এক ধরনের মোটা মিষ্টি অমলেট বানানোর প্রশিক্ষণ নিত। সে অনেক চেষ্টারত সেই টমাগো বানানোর, কিন্তু কিছুতেই জিরো তার কোনো প্রশংসা করত না। কিন্তু তার জন্য সে পিছপা হয়নি, বরং আরও চেষ্টা চালিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত একদিন জিরোর প্রশংসা লাভ করেই ছাড়ে। এই ছাত্র চেষ্টা ছেড়ে দিয়েছিল কি? প্রতিদিন একই অমলেট বানাতে তার বিরক্ত লাগতো না? না, কারণ সুশি বানানো ছিল তার একিগাই। জিরো এবং তার ছেলে এই ব্যাপারে নিপুণ ছিল। খাবার বানানোর বিষয়ে তাদের মধ্যে কোনো রকম বিরক্তি ছিল না। আসলে এই কাজের ব্যাপারে তাদের মধ্যে ফ্লো ছিল এবং সে কারণেই তারা দুজনেই ওই কাজে মগ্ন হয়ে যেত। রান্নাঘরে তারা খুবই আনন্দের সাথে কাজ করত। আসলে সেটাই ছিল তাদের ইকিগাই। কাজ করার সময় তারা দুজনেই এতটাই খুশিতে থাকতো যে কত সময় হয়েছে তাও খেয়াল করত না। পিতাপুত্রের কাজের বিষয়ে খুব একাগ্রতা ছিল। তারা তার পেছনে যে কারণটা কাজ করত তা হলো তাদের কাজের পরিবেশ ছিল খুবই শান্ত। এই কাজের জন্য তারা বহু প্রশংসা লাভ করছে, সে সঙ্গে পুরস্কারও পেয়েছে। এমনকি তারা যুক্ত নামাঙ্ক লাভ করেছিল তারা। কিন্তু তা সত্ত্বেও তারা কখনো নিজেদের ব্যবসা বৃদ্ধির কথা ভাবেনি বা রেস্টুরেন্টের দ্বিতীয় কোনো শাখা খোলার পরিকল্পনা ছিল না। তারা নিজের ছোট্ট হোটেলে 10 জন লোকের খাবার বানিয়ে খুশিতে থাকত। জিরোর পরিবার কখনোই অনেক বেশি উপার্জনের কথা ভাবেনি। তারা সর্বদাই শান্ত, আনন্দদায়ক এবং খুশিতে ভরা পরিবেশে কাজের কথা ভেবেছে। সে কারণে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুশি বানাতে সক্ষম হয়। কখনোই তাদের জীবনে ফ্লোর ঘাটতি ঘটেনি। জিরো ইউকিও সাকুনাকার মতো মালের ওয়ালেটের দিকে বিশেষ নজর দিত। প্রতিদিন সকালে সে নিজে বাজার যেত সবচেয়ে ভালো মাছটা কেনার জন্য, যেমনটা সাকুনাগাও করতেন। নিজের হাতে পাহাড় থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসতেন। নিজের কাজ শুরু করার মানে হলো তিনি ফ্লোতে কাজ করতেন। জাপানে এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ কাজের সাথে একাগ্রতা হয়ে যাওয়া। শিন্টেসাইম মানে করেন গাছ, জঙ্গল বা প্রাকৃতিক বস্তু নিয়ে কাজ করার মানে হলো ঈশ্বরের সাথে কাজ করা, কারণ এর মধ্যেই ঈশ্বর অবস্থান করে। প্রতিটা মানুষ, যে কোনো শিল্পী, দার্শনিক না ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তার উচিত এই চৈতন্যের সাথে মিলেমিশে কাজ করা এবং নিজের কাজকে জীবন্ত করে তোলার চেষ্টা করা। এই কারণেই তো শিল্পী নিজের কলার সাথে একত্র হয়ে কাজ করে। এর সাহায্যেই যে কার্যমগ্ন হতে পারে। যে লোহা দিয়ে কাজ করে তাকে লোহার ভেতরের গুণ, আবার যে সিরামিক দিয়ে কাজ করে তাকে মাটির ভেতরের গুণ বুঝতে নিয়ে তার সাথে একাত্ম হয়ে হতে হবে এবং সেই অনুসারে নিজের কাজ করতে হবে।
আসলে জাপানিরা কীভাবে প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধন করতে হয় তা খুবই ভালো করে জানে। তারা কখনোই প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে যুদ্ধ লাগায় না, বরং তাদের মেলবন্ধনের সাহায্যে নিজের আরও লাভবান হয়। ঘেবলির শুদ্ধতা। আজকাল কিছু মানুষ মনে করেন যে সিমেন্ট প্রকৃতির সাথে একাত্ম হওয়ার ক্ষমতা দিনে দিনে কমে যাচ্ছে। ওর সবচেয়ে সাহসী ও বড় সমালোচক হল হাওয়া মিয়াজাকি। তিনি স্টুডিও ঘেবলির সাথে অনেকগুলি এলিমেন্টেড ফিল্ম তৈরি করেছিলেন। তার কাছে নিজের একিগাই খুবই স্পষ্ট ছিল। তার তৈরি প্রায় প্রত্যেকটা ফিল্মেই মানুষ, তন্ত্রজ্ঞান, অসম্ভব কল্পনা এবং প্রাকৃতিক দৃশ্য দেখা গিয়েছে। শুরুতে একে অপরের সাথে লড়াই করলেও শেষে গিয়ে সবাই এক হয়ে যায়। স্পিরিটেড ওয়ে নামক ফিল্মে তিনি একই এক স্পিরিটের কল্পনা করছিলেন, যার সাথে তিনি নোংরা আবর্জনার সাহায্যে নদীতে যাওয়া দূষণের দিকে আলোকপাত করছিলেন। মিয়াজাকির ফিল্মে বিশেষত হল জঙ্গল ও মানুষ, তার সৃষ্ট গাছেরও আবেগ থাকে। তার তৈরি রোবটের সাথে গাছের বন্ধুত্ব হয়। দেশের সম্পদ হিসেবে পরিচিতি মিয়াজাকি নিজের কল্পনা জগতেই বিচরণ করেন, নিজের শিল্পের মধ্যে ডুবে থাকেন তিনি। 1990 সালে সৃষ্ট সেলফোনের ব্যবহার করেন তিনি, এবং তিনি তার দলের লোকদের হাত দিয়ে ছবি তৈরি করার প্রেরণা দেন। তিনি কাগজ ও পেনের সাহায্যে নিজের কল্পনাকে বাস্তবায়িত করেন, কোনো রকম কম্পিউটারের সাহায্যে হয় না। এই ঘেবলি স্টুডিওতে আজও তা নিজের ঐতিহ্য বজায় রেখে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছে। এই শ্রেয় দেয়া হয় পথ প্রদর্শক মিয়াজাকি, যারা নিজ চোখে ঘেবলি স্টুডিওতে দেখেছে এবং সেখানকার রবিবারের দৃশ্য সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল। আপনি যদি কোনো রবিবার সেই স্টুডিওতে যান, তাহলে সেখানকার কোনো একটা কোণায় অতি সাধারণ পোশাকে তার এক ব্যক্তিকে বসে কাজ করতে দেখবেন। তিনি নিজের কাজে মগ্ন থাকেন, আর আপনার দিকে না তাকিয়ে আপনাকে ওয়াও অর্থাৎ হ্যালো বলে সম্ভাষণ করবেন। মিয়াজাকি কাজ করতে এতটাই ভালোবাসেন যে রবিবার দিন আরাম না করে কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ওই কাজের ফ্লোর মধ্যেই তিনি নিজের আনন্দ খুঁজে নেন। তিনি সাধারণ নিজের ইকিগাই নিয়েই কাটিয়ে দেন। ওখানে আসা কোনো লোক মিয়াজাকিকে কাজ ছাড়া অন্য কিছু করতে দেখেনি। 2013 সালে মিয়াজাকি অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। তার স্মরণে এনএইচকে টেলিভিশন এতটা গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ফিল্ম তৈরি করবে বলে ঠিক করে। তাতে তার অবসর নেওয়ার আগের কয়েকটি দিনের ছবি তুলে ধরা হয়েছিল। দেখানো হয় বেশ কিছু লোক ঘোরাঘুরি করছে, কেউ কেউ মটিং নিয়ে ব্যস্ত, কিন্তু মিয়াজাকি এক কোণায় বসে নিজের স্বাভাবিক সিদ্ধ পদ্ধতিতে কাজ করতে চলছেন। একটা দৃশ্যে 3 ডিসেম্বরের ছবি ফুটিয়ে তোলা হয়েছিল। সেখানে সারা জাপানের ছুটিদের আনন্দে মেতে থাকলেও মিয়াজাকি নিজের স্টুডিওতে খুলেন ও কাজ করেন। মিয়াজাকির ভেতরে কাজ করার যে প্রবণতা ছিল তা তিনি কিছুতেই বোধ করতে পারেননি। যেদিন তিনি অবসর নিয়েছিলেন তার পরের দিনও তিনি স্টুডিওতে আসেন ও এক কোণায় বসে নিজের কাজ করে যান। বাকি লোকেরা বুঝতে পারছিল না তিনি কি করছেন। তারা একে অপরের মুখ দেখতে থাকেন। এই ঘটনার 1 বছর বাদে তিনি ঘোষণা করেন যে তিনি ফিল্ম বানানো বন্ধ করছেন কিন্তু সারা জীবন ছবি আঁকবেন তিনি। কোনো মানুষ যদি এইভাবে নিজের কাজকে ভালোবাসে, তাহলে সে কোনো দিন অবসর নিতে পারবে না। একান্তবাস। এমন ধরনের মানুষেরা শুধু যে জাপানেরই বাস করেন তা নয়, এমন বহু শিল্পী, পণ্ডিত বা শাস্ত্রজ্ঞ আছেন যারা জীবনের শেষ দিনটা পর্যন্ত কাজ করে যান। আইনস্টাইন মারা যাওয়ার কিছুক্ষণের আগেও একটি সূত্র লিখেছিলেন, যাতে বলা হয়েছিল পৃথিবীর সমস্ত বলকে কীভাবে একত্রিত করা যেতে পারে। জীবনের শেষ পর্যন্ত তিনি সেই কাজই করে গেছেন, যা তাকে সবচেয়ে বেশি আনন্দ দিত। তিনি বলতেন, আমি যদি বিজ্ঞানী না হতাম, কোনো সঙ্গীতকার হতাম। তিনি যখন অঙ্ক বা ভৌত বিজ্ঞানের জগতের বাইরে থাকতেন, তখন তিনি ভায়োলিন বাজাতেন। একদিকে সুরের সন্ধান, অন্যদিকে সঙ্গীতের রসই ছিল তার জীবনের ইকিগাই। এই দুটি কাজে তিনি অসাধারণ আনন্দ পেতেন। অনেক সময় এই ধরনের মানুষের সম্পর্কে অনেকেরই ধারণা যে এরা অন্যদের সাথে মিশতে পারে না বা এরা একা থাকতে ভালোবাসে। আসলে লোকদের সাথে কথা বলার বদলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই বেশি ভালোবাসে এরা। এ ধরনের মানুষেরা নিজেদের ফ্লোতে থাকে, জীবনের আনন্দ উপভোগ করতে জানে। আর জীবন্ত উদাহরণ হলো পদম্ব রিকার হারুকি মুকাকামি। তার বন্ধু সংখ্যা ছিল খুবই কম, আর
2-4 বছরে একবার তাদের সাথে দেখা করতেন। আমরা যদি সর্বদা ফ্লোতে থাকতে চাই, নিজেদের ইকিগাই লাভ করতে চাই, তাহলে আমাদের আশেপাশের পরিবেশের অবশ্যই শান্ত সুরক্ষিত হতে হবে। নিজেকে শান্ত, সমস্ত রকম সমস্যার বাইরে রাখতে হবে। এই বিষয়টি বিশেষভাবে মাথায় রাখবেন। মাইক্রোফ্লো, প্রতিদিনের কাজ থেকে আনন্দ পাওয়া। কোনো রকম শৈল্পিক কাজ থেকে আনন্দ পাওয়া খুবই সহজ বিষয়, কিন্তু প্রতিদিন আমাদের যে কাজগুলি করতে হয়, যেমন ধরুন ঘর পরিষ্কার, বাসন মাজা বা জামা কাপড় কাচা ইত্যাদির থেকে আমরা কীভাবে আনন্দ উপভোগ করতে পারি। প্রতিদিনের এই একঘেয়ে কাজের মধ্যে থেকে সত্যি কি আনন্দ খুঁজে পাওয়া সম্ভব? শিকাগোর সববে স্টেশনের সুপারমার্কেট এক ব্যক্তিকে লিফট ম্যানের দায়িত্বে রাখা হয়। এমনিতেই সেখানকার লিফটগুলো চালনা করা খুবই সহজ হয়, তাই গ্রাহকরা নিজেরাই এর ব্যবহার করতে পারে। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র যাতে গ্রাহকদের লিফটের দরজা খোলা বন্ধ না করতে হয়, তার জন্য মালিকরা লিফট ম্যান রাখে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ধরনের একঘেয়ে কাজ করতে কার ভালো লাগে? তার ভেতরে বিরক্তিকর জন্ম হবে না? কিন্তু আপনি যদি তার কাজের দিকে খেয়াল করেন, তাহলে বুঝবেন সে শুধুমাত্র একটা বোতাম টেপে না, বরং একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে সম্পূর্ণ কাজ করার চেষ্টা করে। যাই হোক, কোনো ব্যক্তি লিফটের কাছে গিয়ে দাঁড়ায়, তখনও সে খুব হালকা ও মিষ্টি শরীর মাথাটা সামনে ঝুঁকিয়ে তাকে স্বাগত জানায়। তারপর তাকে ভেতরে আসতে বলে। নিজস্ব সুন্দর ভঙ্গিতে বোতাম টেপে। একই সিনিস্কো জেনমেহেলি মাইক্রোফ্লো বলেছেন, অনেক সময় ক্লাস করতে করতে কোনো সবাই বসে বা কাজ করার সময় একঘেয়ে লাগে। তখন আমরা মনোরঞ্জন উপায়ের সন্ধান করি। দেয়ালের রং করার সময় সেটি বাজিয়ে সুর তুলতে দেখে যায়। কোনো কাজ যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতর চ্যালেঞ্জের সৃষ্টি করে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই কাজ ডুবে যেতে পারি না। নিজেকে ছোট ছোট কাজের মধ্যে মগ্ন করে দিন। এটাই মাইক্রোফ্লো প্রাপ্ত করার সবচেয়ে ভালো উপায়। তাতে করে আমরা প্রতিদিনের কাজগুলি খুবই খুশি মনে করতে পারি। বিল গেটস প্রতিদিন সন্ধ্যার সময় বাসন, তার মতে এতে মন শান্ত ও শুদ্ধ হয়, তাই বাসন মাজতে তিনি খুবই পছন্দ করতেন। শুধু তাই নয়, কাল যে বাসন ধুয়েছিলেন, আজ তার থেকে আরও ভালো করে বাসন ধোয়ার চেষ্টা করে তিনি বাসন মাজার জন্য তিনি একটা কার্যপ্রণালী গড়ে তুলছিলেন। তিনি প্রথমেই থালা মাজেন, তারপর চামচ, তারপর বাকি বাসনগুলি। এটি তার মাইক্রোফ্লো পদ্ধতি। মহান ভৌত বিজ্ঞানী রিচার্ড ফোরম্যান দৈনন্দিন কাজের মধ্যেই আনন্দ খুঁজে পেতেন। সুপার কম্পিউটারের জনক ডাব্লিউ হেন্স যখন ফ্লোর ম্যানকে কাজে রেখেছিলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করছিলেন তাকে প্রতিদিন কী কী কাজ করতে হবে। আসলে সেই সময় ফেরোম্যান যাদের কাছে কাজ করতে গিয়েছিলেন, তারা কেউ তার পছন্দের কাজ দিতে পারছিল না। আর ড্যানিয়েল হেন্সকে প্রশ্ন করলে তিনি তাকে কয়েকটি অঙ্কের সমাধান করতে দেন, কিন্তু সেই কাজ তার পছন্দ হয় না। তিনি বলেন, আপনি আমাকে এমন কিছু কাজ দেন যাতে সত্যিই আমি কিছু লাভ হয়। তখন ড্যানিয়েল হিসেবে তাকে অফিসের পাশের দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে বলেন। সে কাজ থেকে তিনি খুশি মনে হাসতে হাসতে করেন। ফ্লোর ম্যানের কাছে যখন কোনো কাজ থাকতো না, তখন তিনি মাইক্রোফ্লোতে চলে যেতেন। অনেক সময় তাকে অফিসের দরজা রং করতে পর্যন্ত দেখা গিয়েছিল। কিছুদিন বাদে ওই অফিসে কিছু নিবেশক আসেন। সেখানে এসে তারা বলেন, আপনাদের অফিস যে রং করছে তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। ধ্যানের পথ থেকে শান্তির সন্ধান। প্রশিক্ষণের মাধ্যমে আমরা শীঘ্রই ফ্লোর অবস্থান পৌঁছতে পারি। মনকে প্রশিক্ষণ দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ধ্যান। এটা ঠিক যে ধ্যানের বহু পদ্ধতি আছে, কিন্তু উদ্দেশ্য একটাই, আর তা হলো মনকে শান্ত করা, বিচার করে দেখা, আবেগকে বোঝা এবং নিজেকে একই অবস্থানে কেন্দ্রিত করে রাখা। সাধারণ সোজা হয়ে বসে নিজের শ্বাস বায়ুকে নিয়ন্ত্রণে রাখাই হলো আসল প্রক্রিয়া। এটা যে কেউ করতে পারে। একবার তা করতে পারলে আপনি নিজের থেকেই একটা পরিবর্তন অনুভব করতে পারবেন। যে শ্বাস বায়ু প্রতিনিয়ত আপনার ভেতরে যাচ্ছে ও বাইরে বেরিয়ে আসছে, তার মধ্যেই আপনি নিজের ভেতরের উথাল পাতালকে শান্ত করতে পারেন। আর তাতে করে যে কোনো সমস্যা আপনার কাছে অনেক হালকা বলে মনে হবে। ধনুধরের রহস্য। সাল 1988। সেই বছর অলিম্পিক প্রতিযোগিতায় তীরন্দাজির স্বর্ণপদক লাভ করছিলেন 17 বছরের দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়। যখন তার কাছ থেকে এই সফলতার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে তা জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেন, এর শ্রেয় আমি ধ্যানকে দেব। তিনি জানান প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম করতেন, যা তার প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। আমরা যদি ফ্লোতে পৌঁছাতে চাই, তাহলে তার সবচেয়ে ভালো উপায় হলো
ধ্যান বা মেডিটেশন। যারা নিজেদের স্মার্টফোন ও নোটিফিকেশনের জালে জড়িয়ে ফেলেছেন তাদের জন্য এটা হলো সর্বোত্তম উপায়। যারা ধ্যান শুরু করেন তারা দ্রুত পরিমাণ পাওয়ার জন্য উতলা হয়ে ওঠেন, আর এটা তাদের জন্য এক বিরাট বড় ফুল। তারা অতি দ্রুত নির্বাণ অবস্থায় পৌঁছতে চায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ধ্যান মানে আনন্দ উপভোগ করা। মন বিভিন্ন প্রকার কল্পনা ও আবেগের সমুদ্র, এই সব কিছু মিলেমিশে একটা ঝড়ের সৃষ্টি হয়। ধ্যানের মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আমরা সেই ঝড়কে শান্ত করতে পারি। আমরা ভেতর থেকে শান্তি অনুভব করি ও জীবন এক নতুন স্পষ্টতা লাভ করে। আমাদের ভেতর যে বিচারই আসুক না কেন, তার জন্য মানসিক চাপের মধ্যে থাকা উচিত না। ধ্যানের মাধ্যমে আমরা এই বিষয়টা শিখতে পারি, কাউকে কষ্ট দেয়া, মারা বা ঝগড়া করার মতো নেগেটিভ বিচারের জন্ম আপনারই মনে হতেই পারে, কিন্তু এই ধরনের বিচারগুলিকে কখনোই মনের ভেতরে চেপে বসতে দেবেন না। এটা তো একটা মনের ভাব। এই ধরনের তকমা সেটে এমন বিচারের হাত থেকে রেহাই পেতে পারেন। সারাদিনের মনে যে 60,000 বিচার আসে, তার মধ্যে এইগুলি আসে, তবে তা নিজের উপর চেপে বসতে দেবেন না, সেগুলি বন্ধ করার চেষ্টা করুন। মানুষ ধার্মিক যে আমাদের সারাটা জীবন ধর্মের সূত্রেই গাঁথা থাকে। কিছু মানুষ মনে করে শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্যই ধর্মের আশ্রয় নেয়, কিন্তু আসলে ধর্মের পালন করা মানুষের মূল স্বভাবের মধ্যেই পড়ে। যদিও আধুনিক জগতের মানুষ ধর্মের পিছনে ফিরে ভৌতিক সুস্বাচ্ছন্দ্যের খুঁজেই জীবন অতিবাহিত করছে, কিন্তু ইতিহাস আমাদের বলে দেয় যে মানুষের শিকার করা, খাবার বানানো, চাষাবাদ করা, গবেষণা করা এবং নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকত। তাই ব্যস্ত থাকা মানুষের স্বভাবে পরিণত হয়েছে। আগেকার দিনের মানুষেরা এর মধ্যেই নিজের জীবনকে সীমিত রেখেছিল, কিন্তু বর্তমান দিনে মানুষ প্রকৃতির জালে জড়িয়ে ভৌতিক বস্তুর পেছনে ছুটে বেড়াচ্ছে। জাপানের মানুষেরা আজও নিজেদের ধর্ম ও দৈনিক জীবনের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে সক্ষম। জাপানে কনফুসিয়ানিজম, বৌদ্ধ ধর্ম এবং শিন্তোজাইজমের বিশেষ গুরুত্ব আছে, তবে নিয়মের থেকে ধর্মের গুরুত্ব বেশি। আপনি যদি জাপানে কোনো কাজ করেন, তাহলে আপনি কি কাজ করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কীভাবে কাজটা করছেন তা দেখা। কোনো কোম্পানির জন্য ভালো না মন্দ তা নিয়ে আলোচনা করা এই পুস্তকের বিষয় না, তবে কোনো কাজ করার সময় মাথায় বসের ভয় থাকা বা মানসিক চাপের থেকে ধর্মের পথে ফ্লোর মাধ্যমে কাজ করাটা অনেক বেশি শান্তির। ধার্মিক রীতিনীতি আমাদের একটা সহজ সরল রাস্তা দেখায়, যার সাহায্যে আমরা ফ্লোর মধ্যে প্রবেশ করতে পারি। হঠাৎই সামনে কোনো বড় লক্ষ্য উপস্থিত হলে তা প্রাপ্ত করা আমাদের কাছে কঠিন ও অসম্ভব হয়ে ওঠে, কিন্তু রীতিনীতি খেয়াল করলে চলে আমরা প্রতিটা পদে প্রশিক্ষণ লাভ করি। ওই রাস্তায় কীভাবে চলবো তার একটা দিশা আমরা পেয়ে যাই। তাই যখনই আমরা সামনে কোনো বড় লক্ষ্য উপস্থিত হবে, তখনই সেটাকে কয়েক ভাগে ভাগ করে নিন এবং একটা বড় ধাপ এগোতে থাকুন। কীভাবে প্রতিদিনের কাজের মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়া যায় তার সন্ধান করুন। তাতে করে আপনি ফ্লোতে যাওয়ার পথ খুঁজে পাবেন। পরিণামের কথা ভুলে যান, আপনার থেকে পজিটিভ পরিণাম আপনি প্রাপ্ত করতে পারবেন। কৃতির মধ্যে আনন্দ আমরা কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, কাজ করার সময় আমরা কতটা আনন্দ উপভোগ করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা সর্বদা মনে রাখবেন, ধর্ম কিন্তু নিয়মের থেকে অনেক বড়। যারা জীবনকে অনেক কিছু পেয়ে যায় তারা কিন্তু আনন্দ পায়, বরং যার জীবনের বেশিরভাগ সময়টা ফ্লোর মতে অতিবাহিত করতে পারে তাই জীবনে বেশি আনন্দ পায়। ইকিগাই খোঁজার জন্য ফ্লোর ব্যবহার। এই অধ্যায় পড়ার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো কাজ বা কাজগুলি করার সময় আপনি ফ্লোতে চলে যান। সেই কাজগুলি একটা কাগজে লিখে নিন। এবার এই কাজগুলি কোন সূত্রে বাধা তা বোঝার চেষ্টা করুন, অর্থাৎ কী কারণে এই কাজগুলি করার সময় আপনি ফ্লোর কাছাকাছি পৌঁছতে পারছেন। এই কাজগুলি আপনি একাই করেন নাকি কোনো দলের অংশ হিসেবে? শারীরিক পরিশ্রম করতে আপনার বেশি ভালো লাগে নাকি মগজের কাজ করতে? হয়তো এই প্রশ্নগুলির উত্তর থেকে আপনি নিজের একিগাই এর সন্ধান পেতে পারেন। যদি তারা হয় তাহলে অনুসন্ধান চালিয়ে যান। কোনো কাজ করার সময় আপনি শীঘ্রই ফ্লোতে যেতে পারেন, তার সন্ধান করার চেষ্টা এবং যে কাজ করতে আপনার ভেতরে আগ্রহ জন্মায় সেই কাজ করুন। আপনি ফটোগ্রাফি করার সময় ফ্লো অনুভব করছেন নাকি হাতে রং তুলির কাজ রঙের জাদুতে ফ্লো অনুভব করছেন তার খোঁজ করুন। ফ্লো হলো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনি যত শীঘ্র এর অনুভব করবেন তত শীঘ্র তার কাছে পৌঁছতে পারবেন। যত শীঘ্র আপনি অভিজ্ঞতা অর্জন করবেন ততই দ্রুত আপনি নিজের ইকিগাই
খুঁজে পাবেন। ধন্যবাদ সকল এই পুরো অডিওটির সাথে থাকার জন্য। এরপর আসতে চলছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ দীর্ঘায়ু মাস্টার্স, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কিছু মার্গদর্শন। অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।